দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি, মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করে নিজের পেশার পাশাপাশি গবেষণা করে নিজের তৈরি আরসি বিমানে করে উঠছেন আকাশে। রানওয়ে তৈরি করেছেন যমুনার চরে। তার বিমান ওড়া দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা 2014 সালে এসএসসি পাশ করার পর অর্থাভাবে লেখাপড়া বন্ধ হয়ে যায়। মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামের এই তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা পেশায় ইলেকট্রিক মিস্ত্রি হলেও সীমাবদ্ধতাকে জয় করে নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি আরসি বিমান। বিমান নিয়ে আকাশে উড়ে তাক লাগিয়ে দিয়েছেন নিজ এলাকায়। টোটাল 3 বছর গবেষণা করতে হয়েছে, তারপর এটার কাজ শুরু করি। এটা করতে 1 বছর, টোটাল 4 বছরের পরিশ্রমে এটা সম্ভব হয়েছে। আর এইটার ভিতরে যে ম্যাটেরিয়াল আছে সেগুলো প্রায় 1.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। আর এটা বানানোর জন্য যে জ্ঞানটা দরকার, তো সেই জ্ঞানটা অর্জন করতে আনুমানিক 8-10 লাখ টাকা খরচ হয়ে গেছে গত 4 বছরে। এটাতে আমি অ্যালুমিনিয়াম, এসএস, লোহা সবই ব্যবহার করছি। যেখানে যেটা পারফেক্ট হয় সেটাই ব্যবহার করছি। আর ইঞ্জিন হিসাবে আমার সামর্থ্য অনুযায়ী মাত্র 13,000 টাকা দিয়ে একটা পানির পাম্পের 7 গড়া ইঞ্জিন আমি এটাতে ব্যবহার করছি। আমার আরসি প্লেন বানানোর শখ ছিল, আমি আরসি প্লেন বানাইছি, উড়াইছি। তো সেইখান থেকেই আস্তে আস্তে এটার প্রতি আমার চিন্তা ভাবনা আসে। আর আমি চিন্তা করি যে হয়তো আমার এরকম মেধা আছে যে আমি এটা চেষ্টা করলে পারবো। তো সেই হিসাবে আমি আল্লাহর উপর ভরসা রেখে এটার কাজ শুরু করি। আর দীর্ঘ 4 বছরের পরিশ্রমে আল্লাহর রহমতে আমি এখন সফল আর কি, এটাকে আমি সুন্দরভাবে উড়াইতে পারি। আমি একজন অদক্ষ লোক, যে কখনোই প্লেনে উঠেও নাই, চালাইও নাই। এরকম একজন অদক্ষ লোক হয়েও এটাকে আমি সুন্দরভাবে ব্যালেন্স করতে পারি। তো তাহলে বোঝা যাচ্ছে যে এটার ব্যালেন্স কতটা সুন্দর। আর এরকম ব্যালেন্স দিয়ে যদি আমি এটাকে বড় করে তৈরি করি, সেটা দিয়ে পাইলটের প্রশিক্ষণ নেওয়া অবশ্যই সম্ভব। তো তারপরে সেটাকে যদি আরও ডেভেলপ করা যায়, সেটা কমার্শিয়ালে নেওয়াও সম্ভব। তো আমি আশা করব যেন সরকার আমাকে সাহায্য করে এবং এই কাজে কোনো বাধা না দেয়। জুলহাসের এমন উদ্ভাবনের খবর পেয়ে ছুটে আসছে বিশেষজ্ঞ সহ এই পেশা সংশ্লিষ্টরা। আমার এলাকার ছেলে এবং আমার প্রতিবেশী ছেলে আর কি নতুন একটা বিমান তৈরি করছে। আমার বয়স প্রায় 80-র উপরে। আমি জীবন এটা দেখিনি, নতুন দেখলাম। আমি কার্য হয়েছি এই ছেলের মেয়েরা দেখে, তাইতে আমরা ধন্য মনে করি। আমার বাড়ি দূরে, কিন্তু আমি এখানে আসছি যে শুনলাম একটা ছেলে প্লেন বানাইছে, দেখার জন্য শত কাম ফালাইতে আমি এখানে চলে আসছি। কেন আসছি? তাহলে দেখার শখ। ফেসবুকে আমরা দেখতে পেরেছি যে আপনার আমাদের পাশের গ্রাম আর কি, জাফরগঞ্জে একটি ছেলে বিমান তৈরি করেছে। তো ওইভাবে আসলে এখানে আসা এবং এটা দেখতে আসা খুব ভালো লাগছে, অনেক ভালো লাগতেছে। আমাদের দেশের ছেলে বানাইছে, অনেক একটা গর্ব মানিকগঞ্জের। জুলহাস আমাগো এলাকার বিমান বানাইছে, কিভাবে উড়াইবো তারই দেখবি। জুলহাসের গবেষণা কাজে জেলা প্রশাসন থেকে দেয়া হয়েছে সরকারি সহযোগিতার আশ্বাস। ওনার উদ্যোগটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি সরকারিভাবে আমাদের করণীয় থাকে, সেগুলো আমরা অবশ্যই করব। তবে এটা একটা খুবই কারিগরি বিষয়, এইখানে অনেক ধরনের বিষয় আছে। বিশেষ করে আপনারা জানেন এই যে ইঞ্জিনের বিষয় আছে, এভিওনিক্সের বিষয় আছে, সেন্সরের বিষয় আছে। এই ধরনের টেকনিক্যাল বিষয় আসলে এই লাইনে যারা গবেষণা করে, পড়াশোনা করে, বিশেষ করে আমাদের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো বা সরকারের যে এভিয়েশন বিশ্ববিদ্যালয় আছে, ওনাদের সাথে আমরা যোগাযোগ করে দিতে চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা আশা করছি যে আমাদের সংশ্লিষ্ট রিসার্চার বা যারা এই লাইনে কাজ করে ওনাদের সাথে যোগাযোগ হলে এই যে বিমানটা তৈরি করা হয়েছে এইটা আরও উন্নয়ন ঘটানো সম্ভব হবে এবং বিভিন্ন কাজে এটা কমার্শিয়ালি ব্যবহার করা সম্ভব হবে।
জুলহাস যমুনা নদীর চর রানওয়ে হিসেবে ব্যবহার করে স্বল্প খরচে উঠছেন আকাশে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেবতাকুম ভ্রমণ ভয়ঙ্কর, রোমাঞ্চকর, পথে পথে যেন সব রহস্যের হাতছানি। শুনশান নীরবতা, পাখির কলরব, শান বাঁধানো পাথরের সুউচ্চ পাহাড়ের মাঝখানে স্বচ্ছ জলের বয়ে চলা, জলের স্রোতে পাথরে তৈরি হওয়া বিভিন্ন ধরনের নকশা দেবতাকুমের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। দেবতাকুমের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ফিরে আসার কথা ভুলে পথ হারাতে পারে যে কেউ। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দেবতাকুম পর্যটন স্পট। এটি মূলত জলের ধারার একটি অংশ। দুপাশে সবুজ বাঁশের ঝাড়, পাহাড়ে ঘেরা গভীর জলের পাথুরে এলাকা। সহজে ঘুরে আসা যায় বলেই জেলার জলাধারগুলোর মধ্যে দেবতাকুম সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট। এদিকে দুপাশে সুউচ্চ পাথুরে পাহাড়ের কারণে দেবতাকুমের ভিতরে সরাসরি সূর্যের আলো পৌঁছায় না, তাই দেবতাকুমের ভিতরে যতই যাবেন ততই শীতল অনুভূতি তৈরি হবে। ঝর্ণার পানির শব্দ শান্ত, কোলাহল মুক্ত। দেবতাকুমের ভিতরে বাঁশের ভেলা বা ছোট্ট নৌকা যাওয়ার সময়টি ভয়ঙ্কর, রোমাঞ্চকর অনুভূতি হয় ভ্রমণকারীদের। যদি দেবতাকুমটাকে ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত করা হয় হলে পাড়াবাসীদের জন্য ভালো হবে। পাড়াবাসীরা কিছু ইনকাম করতে পারবে, এখানে সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। দেবতাকুম বন্ধ থাকাতে এখানকার মানুষদের চলতে অনেক কষ্ট হচ্ছে। যেহেতু পর্যটকরা আসে না, সেক্ষেত্রে এখানে এখনও দেখা যাচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক প্লাস হচ্ছে বাঁশের অনেক কিছু পড়ে আছে, যেগুলো পরিষ্কার করলে আরও সৌন্দর্য বাড়বে। এবং আশা করি পর্যটক যে খুলে দেওয়া হয় সেক্ষেত্রে এই যে সৌন্দর্যটা এটা পর্যটকরা ফিল করতে পারবে এবং উপভোগ করতে পারবে। দেবতাকুম হচ্ছে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র। এখানে পর্যটকরা প্রকৃতিকে সুন্দর করে নিরিবিলি ক্ষণিকের জন্য উপভোগ করতে আসে। এই পর্যটন কেন্দ্রকে কেন্দ্র করে এখানকার প্রায় শতাধিক পরিবার নির্ভরশীল। এরা পর্যটক ভ্রমণে আসলে এরা লাভবান হয়। এরা পর্যটককে ঘুরিয়ে দেখিয়ে কিছু এরা অর্থনৈতিকভাবে লাভবান হয়। প্রায় 1 বছর বন্ধ হওয়ার কারণে আমাদের আর্থিক সমস্যা হয়েছে এবং যে যাতায়াতেরও সমস্যা হচ্ছে। আমাদের রাস্তা নাই আমাদের। তারপর আমাদের ক্ষতিগ্রস্ত দেবতাকুম বন্ধ হওয়ার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, পরিবারের আয় উন্নতি কম হয়েছে। রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলী বাজার থেকে ট্যুরিস্ট গাইড নিয়েই দেবতাকুম যেতে হয়। এক একজন গাইড 10 জনের পর্যটক দলের নেতৃত্ব দিতে পারেন প্রশাসনের নিয়মে। কচ্ছপতলী সেনাবাহিনী ক্যাম্পে নিরাপত্তার স্বার্থে ভ্রমণকারীদের প্রয়োজনীয় তথ্য উপাত্ত লিপিবদ্ধ করতে হয়। পর্যটকদের নিরাপত্তা, গাইড সেবা, লাইফ জ্যাকেট সেবা, খাবারের ব্যবস্থা করা সহ সার্বিক সহযোগিতায় নিয়োজিত স্থানীয়রা। দেবতাকুম সহ আরও 2-1টা পর্যটন কেন্দ্র আমরা খুলে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন সহ
লোকাল লোকজনের সাথেও কথা বলেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথেও কথা বলেছি, তারাও বিষয়টা নিয়ে পজিটিভ, বাট আরেকটু অবজারভেশনের প্রয়োজন আছে যে সম্পূর্ণ নিরাপত্তা বলয় তৈরি করতে পারলেই আমরা এটা খোলার চিন্তাভাবনা করব এবং এটা উপজেলা প্রশাসনের তথ্যের ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের গ্রিন সিগন্যাল পাওয়ার প্রেক্ষিতে আমরা জেলা প্রশাসন থেকেই আনুষ্ঠানিকভাবে এই ডেটটা ঘোষণা করব। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে ভ্রমণ পিপাসুরা উপভোগ করতে পারবে রোমাঞ্চকর কিছু সময়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ব্রাজিলিয়ানরা গ্রীষ্মের দুপুরে নেচে গেয়ে উদযাপন করলো সাও পাওলো কার্নিভাল। এদিকে বলিভিয়ায় আদিবাসী ভাবধারায় হয়ে গেল বলিভিয়া কার্নিভাল, যেখানে ৭৭টি লোকজ দল এই কার্নিভালে অংশগ্রহণ করে। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া বিস্ময়কর ও চমকপ্রদ এমন ঘটনা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। গেল সপ্তাহে ছিল নানা আয়োজনে জমজমাট। ব্রাজিলের সাও পাওলো শহরে গ্রীষ্মের সূর্যালোকে নাচে গানে ছিল মুখর। এদিকে বরাবরই আকর্ষণীয় ব্রাজিলের এই কার্নিভাল। তবে এই বছর রিও কার্নিভালকে ঘিরে এক অন্য রকমের উৎসাহ দেখা গেছে পর্যটক এবং আয়োজকদের মাঝে। সাম্বা নৃত্য, সাজসজ্জা, সঙ্গীত, স্ট্রিট পার্টি, প্যারেড সব মিলিয়ে দারুণ এক সপ্তাহ কাটালো পর্যটকরা। কার্নিভাল ১ মার্চ শুরু হয়, চলে ৮ মার্চ পর্যন্ত। বার্ষিক এই উৎসবকে ঘিরে ব্রাজিলের রিও ডি জেনিরো এক উৎসব নগরীতে পরিণত হয়। এই সময় রঙিন আর বাহারি সাজসজ্জায় শহরের সব মানুষ রাস্তায় নেমে আসে। আমোদ ফুর্তি আর হৈহুল্লোড়ের পাশাপাশি বিভিন্ন মুখোশ, ফানুস, সাজসজ্জা, খাওয়া দাওয়ায় উৎসবটি আরও উজ্জ্বল হয়ে ওঠে। গেল সোমবার বলিভিয়ার রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে আদিবাসী গোষ্ঠী। স্থানীয় ভাষায় জিস্ক আনাতা নামে পরিচিত এই অনুষ্ঠান সূচনা হয়েছিল আজ থেকে ৩১ বছর আগে। এবার এই উৎসবে সারা দেশের ৭৭টি আদিবাসী গোষ্ঠী অংশ নেয়। তাদের ঐতিহ্যবাহী নৃত্য প্রদর্শন করে ঐতিহ্যবাহী পোশাকে। লোকজ সংস্কৃতিকে নতুন জীবন দেয়াই এর উদ্দেশ্য। এ সময় নতুন ফসল ঘরে তোলা শুরু করে বলিভিয়ানরা। বর্ণাঢ্য মার্দিগ্রাস প্যারেডের মধ্য দিয়ে গেল মঙ্গলবার শেষ হয় যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের উৎসব মৌসুম। অন্যতম বড় প্যারেডের আয়োজন করে লুইজিয়ানার রেক্স অর্গানাইজেশন। নানাবিধ বর্ণিল আয়োজনে প্রাণবন্ত হয়ে ওঠে উৎসব আয়োজন। বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি লোকজ পোশাক পরিধান করে লোকজন। রাজপথে আয়োজন করা হয় নানা ধরনের প্রদর্শনীর। চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে।
আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV, BSCC ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।